এলাকার উন্নয়নের জন্য তিনি কাজ করতে পারেন। তো সেই প্রতিশ্রুতি নিয়েই আমি কিন্তু এই জাতীয়তাবাদী দলে যোগদান করেছি এবং আমি তার জয়েন করার একদিন দুদিন পরেই আমি কিন্তু এখানে আপনাদের মধ্যে ইসলামপুরে এসেছিলাম। ইসলামপুরে আপনারা স্টেশনের ওইখানে মাঠে, বিরাট মাঠে বহু লোকজন হয়েছিল, যেটা আমি আশা করি নাই। আমাকে তখন আমার ওই যেটা হয় আর কি, ওই তখন থেকে দেখেছি যে রাজনীতিতে এটা জিএলএসে থাকে, মনের মধ্যে একটা হিংসা বিদ্বেষ বা অনেকে থাকে। সেইটার প্রকাশ হচ্ছিল। আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে না, উনি স্টেশনে নামতেই পারবেন না, স্টেশনে নামতেই দেওয়া হবে না, এরকম একটা হুমকি ছিল। তা আমি জানি না কেন ছিল সেটা। তা আমি সেদিন একাই এসেছিলাম, ওদের স্টেশনে এসে বা রেল গাড়ির মধ্যে বোধহয় একজন দুইজনের সঙ্গে পেয়েছিলাম, তারাই আসছে, কিন্তু আমি একাই রওনা হয়েছিলাম যে আমার এলাকায় মাতৃভূমি, যাকে আমি এত ভালোবাসি, সেইখানে যেতে কি বাধা, কেন মানুষ বলছে, সেটা আমি পরীক্ষা করার জন্য, যে আমি একাই যাব, অন্য কারোর সঙ্গে যাওয়া দরকার নাই। তারপরও দুই তিনজন মধ্যে ছিলেন, তা আমি আসছি নির্বিঘ্নে, কেউ কোনো বাধাও দেয়নি। এটা হয়তো কথার কথা বলেছেন তারা হয়তো যারা বাধা দিতে চেয়েছিলেন তারাও হয়তো ভেবেছিলেন যে না, এই লোকটি আসলে আমাদের কাজ হবে, মনে মনে হয়তো তাই ভাবছিলেন, কিন্তু একটি টু শব্দও কিন্তু হয়নি। সেই মিটিংয়ে সেই সবাই সানন্দ চিত্তে অংশগ্রহণ করেছেন, তারা আমাকে অভিবাদন জানিয়েছেন, ফুলের তোড়া দিয়েছেন এবং আমি নির্বিঘ্নে সুন্দরভাবে আমি সভা করে চলে গেছি। তারপরে থেকে কিন্তু আপনাদের এই গ্রামে গঞ্জে আমি বিভিন্ন কাজ করে যাচ্ছি। এটা দীর্ঘ ইতিহাস, 20 বছরের, তার মধ্যে কিছু গ্যাপ, উত্থান পতন হয়েছে। এরপর আমি উপজেলার সভাপতি হিসেবে কাজ করেছি এবং এই 15 বছর, দীর্ঘ 15 বছরের যে আন্দোলন এবং যে অত্যাচার নিপীড়ন, তার মধ্যেও আমি সভাপতির দায়িত্ব নিয়েছিলাম ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশে। এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটির সদস্য আমার বন্ধু জনাব নজরুল ইসলাম খান, তিনি বলছেন যে ভাই, যে নির্বাচন করবেন, ম্যাডামও বলছেন আপনি দলটাকে গুছিয়ে নেন, কারণ তখন দলের অবস্থা খুবই খারাপ, এখানে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, তো দলটাকে গুছিয়ে নিতে হবে, সেই উদ্দেশ্যে ছিলাম। এবং আল্লাহর রহমতে আমি দলটাকে গুছিয়ে দিয়েছিলাম, সুন্দরভাবে দল গুছিয়ে দিয়েছিলাম। একটা অফিস পর্যন্ত ছিল না বিএনপির অফিসে, আমি নিজে অর্থ ব্যয় করে আপনাদের কারো কিছু সহযোগিতা নিয়ে একটা ঘর ভাড়া করে আমি করেছিলাম। সেই ঘরটা অবশ্য ছেড়ে দিয়েছেন, সেটা ব্যবহার করা হয়নি, পরে আমরা 5-7 বছর সেটাকে ব্যবহার করেছি। এবং ইউনিয়নে অনেকে আপনারা আমার অনুপ্রেরণায় এবং সহযোগিতা অনেক জায়গায় অফিস করা হয়েছিল, যা কোনোদিন ছিল না। এবং বিএনপির যেটার মূল গঠনতন্ত্রের যে প্রথম যেটা শপথ বাক্য, সেটা হচ্ছে যে জাতীয়তাবাদী দলের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য থাকতে হবে। যে সেই লক্ষ্যেই তখন যদিও বিভাজন একটা সৃষ্টি করার অনেকে চেষ্টা করেছিলেন, তাদেরকে আমি আহ্বান করেছিলাম যে চলেন সবাই মিলে আমরা দলটাকে আগে সুসংগঠিত করি, ইস্পাত কঠিন ঐক্য আগে গড়ে তুলে দিই। একা একা কোনো কাজ হয় না, যত বড় লোক, যত ক্ষমতাশালী লোকই আপনি হন না কেন, আপনি একা কোনো কাজ, মহৎ কাজ করতে পারেন না। এবং দলে সেই জন্য এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া এবং বর্তমান আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় এটা বলে আসছেন যে ঐক্যের কোনো বিকল্প নাই। তা আমারও সেই চিন্তা ছিল যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করা আহ্বান আমি বারবার করে আসি। মোটামুটিভাবে সেই ঐক্য সৃষ্টিও হয়েছিল, কিন্তু তারপরেও কিছু অনৈক্য, বিভাজন রয়ে গেছে। তো সেটা কিন্তু একদিকে ভালো, গণতন্ত্রের কথা যদি বলেন, দলের মধ্যে আগে গণতন্ত্র কায়েম করা প্রয়োজন। বিএনপি যে একেবারেই আপনার ধরেন এক গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় 100% হয়েছে, সেটা কিন্তু নয়। এই জন্যই আমাদের নেতা তারেক রহমান বারবার বলেন যে ঐক্যের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। তো এখনও অনৈক্য আমাদের মধ্যে কিছু আছে। তো সেটা হলো যে গ্রুপিং যেটা বলা হয়, যে ক্যান্ডিডেট বেশি হয়, সেটা হচ্ছে অন্য কথা। সেটা হলো গণতন্ত্রের স্পিরিট থেকেই হয়। একটা দলে শুধু একজনই ক্যান্ডিডেট হবে, সেটা হতে পারে না। একজনের আশা থাকতে পারে, দেশপ্রেম থাকতে পারে, মানুষের জন্য প্রেম থাকতে পারে, সব কিছু মিলে একাধিক ক্যান্ডিডেট উদ্ভব হয়ে থাকে। সেটা খারাপ নয়, সেটা ভালো। কিন্তু সেই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনার ক্যান্ডিডেট, যেমন একটা সংসদ সদস্য হবে, সেইখানে আপনার কে ক্যান্ডিডেট হবে, কিনি প্রতিনিধি হবেন, কারকে আমরা দল থেকে মনোনয়ন দেব, সেটার জন্য আমাদের মনোনয়নের জন্য একটা বোর্ড আছে। তারা চিন্তা ভাবনা করে ফিল্ড থেকে রিপোর্ট ইত্যাদি নিয়ে তারা বিবেচনা করে সেইটা তারা একটা ডিক্লারেশন বা ঘোষণা দেবেন যে আমরা ইসলামপুরের জন্য, জামালপুরের জন্য, দেওয়ানগঞ্জের জন্য বা অমুক জায়গার জন্য এই ক্যান্ডিডেট আমরা দিলাম।
তো সেটাও আমাদের মেনে নিতে হবে, কারণ সেটা সিদ্ধান্ত। কিন্তু সেই সিদ্ধান্তটা যে যুক্ত হয়, সেই জন্যই আপনাদের মধ্য থেকে বিভিন্ন সময় আপনারা বলছেন হ্যাঁ আমরা অমুককে চাই অমুককে চাই। এই চাওয়াটা জনগণের চাওয়াটা রিফ্লেকশন হবে যারা আপনার এইটা বিচার বিবেচনা করবেন, সেই তথ্য উপাত্তটা দেবেন আপনারা। ইতিমধ্যে আপনারা দিয়েছেন, এখান থেকে অনেকে বলেছেন, আমার কথা আপনারা বলেছেন, আমাকে নেতা হিসেবে মেনে নিয়েছেন, এবং এইটা বিভিন্ন সার্ভে হচ্ছে এখনও অথবা হয়ে গেছে। সেই প্রেক্ষিতে একটা মনোনয়ন আসবে। সেই মনোনয়নটা আমার বিশ্বাস, এবং আমি যতটা কথা বলে দেখেছি, আমি এর মধ্যে লন্ডন গিয়েছিলাম, আমাদের অ্যাক্টিং যিনি সভাপতি আছেন তার সঙ্গে কথা বলেছি, উনিও একই কথা বলেছেন যে হ্যাঁ আমাদের মোটামুটি সার্ভেটা হয়ে গেছে, আপনি কাজ করেন, কোনো চিন্তার কারণ নেই। সুতরাং সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে এখন একটা সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে আশা করি যে একটা সঠিক সিদ্ধান্ত আসবে। কিন্তু যারা এই কথা বলছে যে এটা গত 1 মাস যাবৎ বা 3 মাস আগেও আমি দেখেছি যে একটা ফেসবুকে ওই বারবার এটা দিচ্ছে অমুকের নাম অমুকের নাম দিচ্ছে, এবং আমার দলকে বাধ্য করছে, দল কিন্তু আবার বলে দিচ্ছে যে এই সমস্ত যে ফেসবুক বা ইভেন পত্রিকায় যে সমস্ত নামটা মারছে এগুলি সব মিথ্যা, সর্বৈব মিথ্যা। কখনো দল থেকে অদ্যাবধি কাউকে গ্রিন সিগন্যাল বলেন বা কে মনোনয়নের কথা বলেন, এটা কখনো করা হয়নি। একেবারে সেই তারেক রহমান থেকে আরম্ভ করে ডাউন টু দি আপনার থানা লেভেলে যা অফিসার আছেন, যারা কর্মকর্তা আছেন, তাদের মুখ থেকে যদি বের হয়ে থাকে এটা অসত্য কথা। সুতরাং এইটা এই 2 দিন যাবৎ যে এটা আপনাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, হতাশার সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমাকে এই কথাটা বলতে হলো যে এই হতাশা আপনাদের মনের মধ্যে খামাখা নিয়ে কষ্ট করেন না। আর সবচেয়ে বড় কথা তো আপনারা যারা আমরা ধর্মে বিশ্বাস করি, মুসলমান যারা আছে তা আল্লাহর উপর বিশ্বাস করি। আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, আল্লাহ মৃত্যু দেবে, আল্লাহ জীবন দেবে, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ, সেটা বিশ্বাস করতে হবে। হিন্দু ধর্মে যারা আছেন তাদেরও ভগবান আছে, তারা বিশ্বাস করে। সেটা যদি বিশ্বাস করেন তাহলে মনের মধ্যে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই। আপনার ন্যায্য পথে সৎ পথে আপনারা কাজ করছেন, আল্লাহর রহমতে আমরা সফল হব বলে আমাদের আশা। এবং আমি এখন পর্যন্ত আমার কাছে বিন্দুমাত্র সংশয় নেই, সেই কথাটা আপনাদেরকে আজকে কিন্তু এইটার জন্য প্রথম ডাকা হয়নি, কিন্তু আজকে এটা বলতে হলে এই জন্য যে গতকালকে তো অনেক জায়গায় অনেকে মিষ্টি খেয়েছে, অনেকে খিচুড়ি খেয়েছে। আবার আমার এখানে যে খিচুড়ি যদি খাওয়া সেটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা কিন্তু অন্য উদ্দেশ্য। এটা হলো যে আমরা একত্র হয়ে আমরা এই অনেকদিন কাজ করছি, এটা আমার স্ত্রী এবং আমার জামাতা তারা করেছে। সুতরাং এটার সঙ্গে নমিনেশন সেটারও কোনো কানেকশন নেই। এটা যদি আবার মনে করেন যে ওনারা খাওয়াইছে এই জন্য আমরা খাওয়াইলাম, সেটাও না। সুতরাং আমার মনটা হলো ক্লিয়ার, আমি সৎভাবে কাজ করি এবং আমার মনে যা আসে আমি সব কিছু আপনাদের বলে দিই। তো আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সংশয়ের, কোনো দ্বিধার কোনো কারণ নেই। এটা তারপরেও আমি বলছি বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহকে হাজির নাজির করে আপনারা কাজ করবেন। তা আজকে এখন থেকে আমাদের কিছু কাজ করতে হবে, যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব কয়েকদিন যাওয়ার বলছে। এই চিন্তাটা আমি কিন্তু ওই যে বিপুল সাহেব আছে এখানে, তাকে 1 মাস থেকে আগে থেকে বলছি যে আমরা যে বড় বড় মিটিং করছি এটা দরকার ছিল পাবলিসিটির জন্য, জনগণের মাধ্যমে জানাতে, এটা প্রয়োজন ছিল, এটা হয়েছে, এখনও আমরা করবো আরও। কিন্তু আমাদের এখন ডোর টু ডোর মানুষের ঘরে ঘরে যাওয়া দরকার। অনেক মানুষ জানে, অনেক মহিলারা কি জানে, হালিম সচিব এটুক জানে, শুনছে। কিন্তু আমি যখন এই যে সন্ধ্যাবেলা অনেক সময় গেলাম অনেক জায়গায়, যে নৌকা বাইসের এতে আসবে, ও হালিম সচিব কে, মানে আমাকে তো দেখে নাই, চিনে না। কিন্তু এই জন্য এখন আমাকে ডোর টু ডোর যাওয়া, সবাই মা বোনদের কাছে বা এমনকি পুরুষদের কাছেও যাওয়া দরকার। কারণ যাদের খেদমতের জন্য আছি তাদের কাছে না গেলে তো এটা খালি রং দেখানো কথা বললে তো হবে না, এটা মিথ্যাচার হবে। সেই জন্য আমারও ইয়ে হচ্ছে যে আমি প্রত্যেকের ঘরে ঘরে যাব, কিন্তু সেটা যদি সম্ভব না হয় এই সময়ের মধ্যে, এই জন্য আপনারা এখন থেকেই আমার পক্ষে থেকে কিছু লিফলেট বা অন্য কিছু কাগজপত্র যাই হোক, কিছু না পেলেও যে বলা যে আমরা হালিম সচিব, আপনার নাম বলেন, হালিম সচিবের পক্ষ থেকে এসেছি, উনি এবার আপনাদের খেদমতে উনি আসবেন, সুতরাং তার জন্য আপনাদের ভোটের প্রয়োজন হবে। এই কথাটাই বার্তাটা তাদেরকে না দিলে পরে তারা বলে তোমরা কেউ তো বলো নেই। এবং অনেকেই বলে এখনো বলে যে কে একজন বললেন যে আমরা দোকানে কথা বলতেছি, এ বলতেছে যে আপনারা ভোট দেবেন কাকে, বলে তো ভোটে তো বাবু সাহেবই দাঁড়ায়, আর তো কেউ দাঁড়ায় না। মানে আমি যে এখানে গেছি ওইটা হয়তো জানে না ওই পার্টিকুলার ব্যক্তি, তার মানে তখন বোঝা যাচ্ছে এটাতে
যে আমাদের প্রচারটা এখনও গোড়দরায় ঘরে ঘরে পৌঁছে সারে নাই। তাহলে যে আমি যে একজন ক্যান্ডিডেট, এটা তাহলে যদি না জানে থাকে তার তো অপরাধ নাই, উনি জানেনই না যে এই লোকটা কে, এই লোকটা কী করতে এসছে, তার উদ্দেশ্যটা কী। সংক্ষেপে এই কথাগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং যারা এটা করবেন তারা নিজেরা খুবই সভ্য ভদ্র নম্রভাবে আমাদের আইডিয়াটা, এবং আমি কি করতে যাচ্ছি এই জন্য আমার 7-8টা প্রতিশ্রুতি আপনাদের মধ্যে দিয়েছি। আপনারা আগে জেনে নেন যে আমি যে কী করছে, আপনাদের কি প্রয়োজন আমি আগে মনে মনে ভেবেছি। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নদী ভাঙ্গন, পূর্ব অঞ্চল পশ্চিম অঞ্চলে 2 জায়গায় নদী ভাঙ্গন আছে, সেই নদী ভাঙ্গন রোধ করার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা করব, সেটা আমার প্রতিশ্রুতি আছে। এবং সেখানে পূর্ব অঞ্চল পশ্চিম অঞ্চলে বেকারত্বে ভেসে গেছে, এই যে এটা সংক্ষিপ্ত আকারে এটা দেওয়া হয়েছে, বড় আকারেও দেওয়া হয়েছে। তো এটা যদি একটা নিয়ে মা বোনদের হাতে বা যে একটা কলেজের ছাত্র স্কুলের ছাত্র তাদেরকে দেন, একটা স্কুলে দিয়ে দিলে একটা ছাত্র কাছে দিলে 10টা ছাত্র সেটা দেখতে পারবে, 10টা দিলে 10 জন কাছে জানতে পারবে। তো প্রচার না হলে বুঝবে কেউ যে আমি যে এখানে যমুনা ব্রিজ করতে চাচ্ছি, আমি যে এখানে শব্দ করো না, আমি যে যমুনা ব্রিজ, এইখানে রেল লাইন নাই, এখানে আমাদের রেল লাইন ছিল, রেল লাইন উঠাই দেওয়া হয়েছে, এখানে মানুষকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, বেকারত্ব আছে, বেকারত্বের জন্য আপনার ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে, তারা প্রশিক্ষিত করতে হবে, লেখাপড়া মান একেবারে নিম্নে চলে গেছে, আমাদের ছেলেপেলেরা ইংরেজি 2 লাইন ইংরেজি লিখতে পারে না। এই সমস্ত উন্নয়নের জন্য, নারী শিক্ষা উন্নয়ন, এগুলি মানুষকে না বলে মানুষ বুঝবে কী করে। এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা আমরা লেখাপড়া করতে যাচ্ছে, কত লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আমি যদি এই উপজেলায় একটা বিশ্ববিদ্যালয় করতে পারি এবং সেটা স্ট্যান্ডার্ড মানে বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় অর্থই হচ্ছে তো এটা বিশ্বমানের কিছু একটা হবে, সেখানে গবেষণা হবে, ধর্মীয় শিক্ষা হবে, সেখানে সাহিত্য নিয়ে গবেষণা করা হবে, সেখানে বিজ্ঞান নিয়ে গবেষণা করা হবে, সেটার ফলশ্রুতি যা হবে সেগুলি আমার এলাকা, শুধু এলাকা নয় সারা দেশবাসী উপকৃত হবে। সেইগুলি সংক্ষেপে এটা নিজেরা আগে দেখতে হবে যে কি আমরা চাচ্ছি। শুধু বিএনপি বলছে আমরা যে স্লোগান দিচ্ছে তা নয়, প্রথমত হচ্ছে আমাদের এলাকার জন্য কি চাহিদা, মানুষের কি চাহিদা, বেকার সমস্যার সমাধান, শিক্ষার সমস্যা এবং চিকিৎসা সচিকিৎসা। আমি অলরেডি কিন্তু আপনারা জানেন কাজ শুরু করে দিয়েছি। আমি এমপি হই না হই কোনো বড় কথা না, আমার মানুষের আমি সেবা করতে পারছি কিনা সেটা মূল লক্ষ্য। সেই জন্য যে আপনার ধরুন 5-7টা জায়গায় নদী ভাঙ্গনের কাজ শুরু হয়েছে, রোধ করার, সেটা যে খুব সাফিসিয়েন্ট তা কিন্তু নয়। ওই যে বস্তা ফেলেছে কয়েক হাজার, কোনো কাজে লাগবে না। এটার জন্য আবার কি করতে হবে, বিশাল প্রকল্প নিতে হবে, সেই বিশাল প্রকল্প নিয়ে আপনার নদী খনন করতে হবে, নদী শাসন করতে হবে, চারিদিকে বাঁধ করতে হবে, এবং সেটা যদি সম্ভব হয় করে ফেলি, ওইখানে আমরা পর্যটন কেন্দ্র শিল্প করতে দিতে হবে। এখানে ব্যবসা বাণিজ্য হবে, আপনার বন্দর গোটাইল হোক বা হারগিলা হোক বা ওপারে হোক এপারে হোক, এখানে এই স্থানগুলিতে একেবারে সেই থেকে গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে আপনার সিরাজগঞ্জ, আমাদের এই জামালপুর, সব এলাকায় একটা বিজনেস হাব বলে যে সেটা আমরা গড়ে তুলতে পারবো, সেখানেও বেকারত্ব দূর হবে এবং আমাদের ব্যবসায়ীদের সুবিধা হবে। এগুলি আমার হলো চিন্তা ভাবনা, এবং সেই লক্ষ্যে আমি কাজ শুরু করে দিয়েছি। আমরা জানেন যে এই যে এটা ভ্রাম্যমাণ হাসপাতাল, ও পশ্চিমাঞ্চলে কোনো হাসপাতাল বা ওইরকম জরুরি নাই, সেই জন্য আমি নারায়ণগঞ্জ নিজে গিয়েছি, ডকইয়ার্ডে গিয়েছি, ডকইয়ার্ডে অর্ডার দিয়ে এসেছি যে একটা স্টিমার করতে কত টাকা খরচ হবে এটা আমাকে এস্টিমেট করে দেন। আমি গত পরশু দিনেও তাদের তাগিদ দিয়ে এসেছি, তারা একটা এস্টিমেট দেবে, সেই লক্ষ্যে আমরা কোনো এনজিও বা কারোর সঙ্গে যোগাযোগ করে আমরা সেটা চেষ্টা করছি। যে পর্যন্ত না হচ্ছে সে পর্যন্ত আমি আপনাদের বলতে চাইনি, কারণ এটা করতে পারবো কিনা, হবে কিনা, কত টাকা আসবে, এটা তো আমার তো কোনো ক্ষমতা নেই এখন। কিন্তু আমার কি আছে, আমার সৎ ইচ্ছা আছে। আমার সৎ ইচ্ছা, মানুষের প্রতি ভালোবাসা, আপনাদের প্রতি ভালোবাসা আছে বলেই আমি এই কাজগুলি হাতে নিয়েছি। এটা সরকারে যাইতে পারবো কিনা, এটা কবে হবে তার আগে আমি দেখি না চেষ্টা করি। একটা এনজিওকে যদি একটা ছোট্ট আকারে করে দিতে পারি তাহলে তো আপনাদের কিছু উপকার হবে। সুতরাং সেই লক্ষ্যে আমি কাজ শুরু করেছি, আপনাদেরও সেই জন্য কাজ শুরু করতে হবে, আমার সঙ্গে সহযোগিতা করতে চান। এখন কি কাজ, এই কাজটা হলো যে আমাদের যে নির্বাচনের কথা হচ্ছে, নির্বাচনের জন্য প্রচারটা খুব বেগবান করতে হবে। তা আজকে আমরা চাই যে যারা এসছেন, মহিলারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, মহিলাদেরকে আমি বলি না, দেখেন এখানে একটা ডিফারেন্স আছে, মানে আন্তরিকতা, মানে আপনার মানে ক্যান্ডিডেটের প্রতি বা আমার প্রতি বা যাকে নিয়ে আপনাকে তার প্রতি ভালোবাসা বা আপনাদের করতে হচ্ছে, এইটা কিন্তু মহিলারা কিন্তু এটা দেখিয়েছেন। এর জন্য এই মনে করেন না যে পুরুষ আমরা কি তাহলে কিছু করে নেই, তা নয়। ওরা সরজমিনে, আমি কিছু জানতাম না, এখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে, বোন আছে বা এলাকার কিছু অন্যান্য নেতৃবৃন্দ আছেন,
তারা এটা স্ব উদ্যোগে কিছু গ্রুপ করে বাড়িতে বাড়িতে গিয়েছেন। ওই আপনার পূর্ব অঞ্চলে কয়েকটা কি চরে গেছো তোমরা, গোয়ালের চর, আবার এদিকে হারগিলা, এদিকে পাইলগাছা, মানে ওনারা বাড়ি বাড়িতে গেছেন। কিন্তু পুরুষদের সেইভাবে যাওয়া হয়নি। পুরুষরা আমরা মিটিং করেছি, আমি যখন আসি তখন মিটিং করেছেন, কিন্তু ঘরে ঘরে যে বাড়ির ভিতর প্রবেশ করে যেটা আমাদের তারেক রহমান সাহেব চাচ্ছেন সেরকম কিন্তু করা হয়নি। তা আজকে আমরা আপনাদের কাছে কথা শুনবো, কিছু সাজেশন নিব। আর আমার শেষ হবে যে এটা কেউ চলে যাবেন না যে পর্যন্ত আমরা এই গ্রুপগুলি গঠন না করছি। এটা টিম গ্রুপ করে দেবো। আমার ধরুন 145টা গ্রাম বোধহয় আছে এটাতে আমাদের উপজেলায়, সুতরাং 145টা গ্রাম কভার করতে হবে। তো কিছু আপনারা এরকম করতে পারেন যে মহিলারা কিছু ভাগ করে নিতে পারে, এটাও পড়বে। আর এমন হইতে পারে যে না, মহিলা পুরুষ উভয়ই করতে হবে। সব গ্রামে পুরুষ সব ঘরে বাড়িতে যেতে পারবে না, সুতরাং পুরুষ মহিলাদেরও আমরা গ্রুপ করে দেবো।